দেখো এটা বিহারের স্টেটের সিলেবাস। এটা এথিক্সটা থেকে শুরু করছি, প্রথমে এথিক্সটা কমপ্লিট করব, তারপরে অন্য ইউনিটে যাব। দেখো ইউনিট 10-এ হচ্ছে এথিক্সটা রয়েছে, এই সাইড থেকে শুরু করেছি। এটা সব থেকে সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য এটা আগে নিয়েছি। থিওরিজ অফ পানিশমেন্ট, এই পানিশমেন্টের 3টে যে থিওরি আছে, 3টে থিওরির উপর নেটে সেটে সব কোশ্চেন দেই, সব ধরনের এই কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটার উপরে কোশ্চেন আসে, তাই এটা আজকে করাবো। শুরু করছে, আর মনে হয় কেউ জয়েন করবে না, করলে পরে করবে। আচ্ছা, একটা রিট্রিবিউটিভ পানিশমেন্টের উদাহরণ বলো তো কেউ আগে, কার জানা আছে? চোখের বদলে চোখ। হ্যাঁ, চোখের বদলে চোখ নিয়ে নেওয়া মানে হচ্ছে প্রতিশোধ করা, যে যতটা তুমি আমার ক্ষতি করেছো আমি ততটা ক্ষতি করবে, এটা হচ্ছে রিট্রিবিউটিভ। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে এই যে শাস্তি বিধানের কথা তো পরে আসছে, কিন্তু এটা এথিক্স এর মধ্যে আছে না, অ্যাকচুয়ালি প্রথম থেকে শুরু করতে হতো, কিন্তু আমি পিছন থেকেই করছি, কিন্তু যেগুলো যেগুলো জানার দরকার সেগুলো বলে দিচ্ছি। ধরো এথিক্সটা যে আলোচনা হয় কোনটা ভালো কোনটা মন্দ এইসব কাজগুলোর, তো তো এখানে হচ্ছে ভালো মন্দ যে বিচার করা হবে সেটা ঐচ্ছিক কর্মের না অনৈচ্ছিক কর্ম। ঐচ্ছিক কর্ম বলতে কি, যেটা ওই ব্যক্তিটা স্বেচ্ছায় কাজটা করছে, সেটা হচ্ছে ঐচ্ছিক কাজ। আর যেটা স্বেচ্ছায় করছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে, তার উপর কন্ট্রোলে নেই, সেটা হচ্ছে অনৈচ্ছিক। তো এখানে যে পানিশমেন্ট দেওয়া বা এথিক্স মানে মূল্যায়ন করা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই ধরনের যে আমাদের নৈতিকতাগুলো আসে, এগুলো ঐচ্ছিক কর্মের ক্ষেত্রে আসে না অনৈচ্ছিক কর্মের ক্ষেত্রে আসে? যারা নতুন আছো কেউ বলো, আনিসা চুপ করে থাকো, নতুন যারা আছো তারা বলো। সবকে তুমি করেই বলছি, জানি না কে কোথায় কোন পজিশনে আছে সব, এখন ফিলোসফি ফ্রেন্ড সবকে তুমি করেই বললাম। কই বলো, কেউ তো বলো, কথা বলো নতুন যারা রয়েছো, নাহলে নাম ধরে ধরে ডাকবো। হ্যাঁ, ওটা হচ্ছে ঐচ্ছিক কর্মই। তা তোমরা কি মেসেজ করছো? হ্যাঁ দিদি, আমি করেছিলাম। আসলে মেসেজ না করে না, বলারে মুখে চেষ্টা করবে, একদম যদি না থাকে ব্যবস্থা তখন একটা আলাদা। কারণ আমি তো স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি, তোমাদেরকে স্ক্রিনটা সামনে রেখেছি, তো তো মেসেজগুলো না স্ক্রিনের সামনে আসছে না, তাই বুঝতেও পারছি না আমি। ঠিক আছে? হ্যাঁ। ওটা হচ্ছে ঐচ্ছিক কর্ম একদম। চলো এবারে পড়ি, আসলে আমাদের যে নৈতিকতাগুলো হয়, সেই ভালো মন্দ বিচারগুলো করব, ওগুলো অবশ্যই ঐচ্ছিক ক্রিয়ার উপর। এটা কিন্তু এস্টেটে কোশ্চেনে পড়েছিল, এবং তার সাথে বিপিএসসি তেও পড়েছিল এরকম ধরনের কোশ্চেন, যে আমাদের কোন ধরনের কর্মের নৈতিকতা বিচার করা হয়, এটা হচ্ছে ঐচ্ছিক কর্মের। এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। তারপর এবারে দেখো, তাহলে আজকে আমাদের মেন তত্ত্ব কি, এই পানিশমেন্ট থিওরিটা পড়বো। আচ্ছা, নেটেও দেখিয়ে দিচ্ছি, না যারা নেটে আছো তারা হয়তো ভাববে যে এস্টেটটা পড়াচ্ছে, এস্টেটটা যে অনলি না সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। সিলেবাসটা যাদের কাছে নেই তারা কিন্তু মাস্ট বি ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে দেখো ওয়েস্ট ইউনিট 4-এ আছে, এটা নেটের সিলেবাস, ওয়েস্টার্ন এথিক্সে। এখানে পাবে তুমি পানিশমেন্ট থিওরি, দাঁড়াও দেখাচ্ছি, নেক্সট পেজে আছে হয়তো। হ্যাঁ, থিওরিজ অফ পানিশমেন্ট, পানিশমেন্ট থিওরি বলেছে, কিন্তু 3টে থিওরি আলাদা আলাদা করে এখানে বলে দেয়নি, আর এখানে বলে দিয়েছে, এটাতে বলে দিয়েছে। এটা হচ্ছে তোমার স্টেটের সিলেবাসটা, এখানে 3টে থিওরির নাম বলে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? শাস্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, তাহলে তার মতবাদগুলো মানে জানার আগে আমরা আগে জেনে নেব যে শাস্তি কি, অপরাধ কি, এই জিনিসগুলো আগে জানবো। দেখো, মানুষের স্বেচ্ছাকৃত কর্মেরই ভালো মন্দের বিচার হয়। ওই ভালো মন্দ আবার নৈতিক ভালো মন্দ হতে পারে, আবার সামাজিক রাজনৈতিক ভালো মন্দ হতে পারে। তার মানে কি হলো, এক কথায় যদি বলি,
যে আমাদের যে স্বেচ্ছায় যে কাজগুলো করি। আচ্ছা একটা উদাহরণ দাও তো, স্বেচ্ছায় কাজ করা কোনটাকে বলবো, আর একটা মানে অস্বেচ্ছায় কাজ করা, মানে অনৈচ্ছিক ক্রিয়া আর একটা ঐচ্ছিক ক্রিয়া। উদাহরণ দাও তো কেউ। কথা বলো, আনমিউট করার কথা বলো। একটা জিনিস, তোমরা কিন্তু হয়তো কাউকে বলবো বলে কেউ মানে কোশ্চেন হচ্ছে বলবো না, মানে বেরিয়ে যাব বা এরকম স্কিপ করো না কিন্তু কেউ। হুম, আমি অনেকে দেখেছি যে কোশ্চেন কিছু বললে লেফট হয়ে যায়, এই জিনিসটা একদম করবে না কিন্তু, এগুলো নিজের ক্ষতি। ভুল হোক ঠিক হোক বলবে, যে যত বলবে তার তত নলেজ বাড়বে। দিদি তোমার কি হয়েছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, বলছি যে একটা ঐচ্ছিক ক্রিয়ার আর একটা অনৈচ্ছিক ক্রিয়ার উদাহরণ দাও তো। বলো নিজের মতো করে। আচ্ছা আমি বলে দিচ্ছি কোনটা বলো। একটা হচ্ছে ধরো আনিসার নামটাই বলছি। আনিসা হচ্ছে বাস স্ট্যান্ডের ধারে দাঁড়িয়ে রয়েছে বা মেলাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মেলাতে দাঁড়িয়ে আছে, অন্য একজন আইসক্রিম কিনেছে, ওর তার আইসক্রিমটা কিনে খেয়ে নিল। আরেকটু পরে যে অন্য লোকের দোকানে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলছে এই জিনিসটা আমাকে দিয়ে দাও না, মানে দোকানদার দিতে রাজি হয়নি, তার গালে 4টা চাপড় মেরে দিয়ে চলে এলো। আনিসা এই কাজটা করেছে। আরেকটা করেছে কি, আনিসার মামার ছেলে আছে, তার বয়স হচ্ছে ওই 1.5 বছর 1 বছর হবে মনে হয়, সে কি করেছে, অন্য কারো কানের দুল টেনে ছেড়ে দিয়েছে। কোনটা অনৈচ্ছিক ক্রিয়া আর কোনটা ঐচ্ছিক ক্রিয়া বলো? শোনা যাচ্ছে আমার কথা? বলবো? হ্যাঁ, আনিসা বাদে অন্য কেউ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে বলে বলে যাই, কারণ প্রথমে কেউ বলতে চাইছে না। যেটা হচ্ছে স্বেচ্ছায় করেছে, যেমন তার জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, সে সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। যেমন আনিসা, ও একটা প্রাপ্তবয়স্ক মানুষ এবং তার জ্ঞান বুদ্ধি রয়েছে এবং সে যে কাজটা করেছে সেটা তার কন্ট্রোল করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। কিন্তু সেই ছোট বাচ্চাটা যেটা করেছে সেটা কিন্তু তার কন্ট্রোল করার ক্ষমতা নেই, সেটা হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়া। সে ইচ্ছাকৃত ভাবে করেছে সেটা বলা যায় না। এটাকে আগে জানতে হবে যে কোনটা ঐচ্ছিক ক্রিয়া কোনটা অনৈচ্ছিক ক্রিয়া, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানুষের ইচ্ছাকৃত কর্মের যেটা ভালো মন্দ বিচার হয়, তাহলে কি হচ্ছে, ভালো মন্দ কোনটার বিচার হয়? ইচ্ছাকৃত কর্মের। এই প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। মানে ভালো মন্দ, নৈতিক ভালো মন্দ, এটা হচ্ছে নৈতিক ভালো মন্দ, মানে একটা হচ্ছে এথিক্যাল হয় আর একটা হচ্ছে তোমার সামাজিক বা রাজনৈতিক হয়। দেখবে অনেক কিছু রয়েছে, যেমন ধরো সমাজের যেমন কি কাজ বলবো, এমনি যে কোনো সমাজের কাজ কি, এখন বর্তমানে যদি বলা হয় একটা ছেলে একটা মেয়ে ফ্রেন্ডশিপ, এটা কিন্তু সমাজের চোখে, মানে যেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারটা সমাজের চোখে কিন্তু মেনে নিবেনি, কিন্তু রাজনৈতিক ভাবে কি সেটা মন্দ ভালো বিচার করা হয়? ভালো মন্দ কিন্তু বিচার করা হয়নি। সেরকম নৈতিক ভালো মন্দ বলতে ধরো কোনো একটা ধর্মের কোনো একটা বিষয়, সেটা কিন্তু আমরা যদি না মানি সেটা কিন্তু নৈতিকভাবে ভালো মন্দ বিচার করা হয়। তাই ওই যে ভালো মন্দটাও আবার বিভিন্ন রকমের ভাবে বিচার করা হয়, একটা হচ্ছে নৈতিকভাবে বিচার করা হয়, আর একটা হচ্ছে সামাজিক বা রাজনৈতিক, এইভাবে কিন্তু ভালো মন্দ বিচার করা হয়। যদি তোমরা শুনতে না পাও সেই মুহূর্তে কিন্তু আমাকে জানাবে। তোমাদের রেসপন্স পাচ্ছি না কেন? হ্যালো, শুনতে ম্যাম শুনছে। শোনা যাচ্ছে তো? হুম। স্বেচ্ছাকৃত কর্ম যখন কোনো নৈতিক আদর্শকে অনুসরণ করে অথবা প্রচলিত কোনো, মাঝে মাঝেই ঢুকছে, তোমরা না মানে এই টাইমটাকে কিন্তু একটু ফলো করবে। খুব জোর 2 থেকে 3 মিনিটের মধ্যে, মানে 8টা বলেছে, 8টা 2 থেকে 5 মিনিট, হার্ডলি 5 মিনিট হোক তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু ক্লাসের মাঝে মানে অ্যাড করাতে গেলে তোমাদের ক্লাসেরই প্রবলেম হচ্ছে।
যে স্বেচ্ছাকৃত কর্ম যখন কোনো নৈতিক আদর্শকে অনুসরণ করে বা প্রচলিত কোনো নৈতিক বিধিকে অনুসরণ করে, সেটা হচ্ছে নৈতিক সুকর্ম। তাহলে নৈতিক সুকর্ম ভালো কর্ম কোনটা? যেটা প্রচলিত ভাবে সমাজে যেটা চলছে বা প্রচলিত যে নিয়ম নীতিগুলো সেগুলোকে মেনে চললে কি হবে, সেটা হচ্ছে নৈতিক সুকর্ম হবে। যেমন সত্য কথা বলা, লোকের কোনো জিনিস চুরি না করা, অপরকে মারধর না করা, এগুলো তো একদম নৈতিক কর্ম। তাহলে এগুলো হচ্ছে স্বেচ্ছাকৃত এবং নৈতিক কর্ম। আর নৈতিক সুকর্মের দ্বারা কর্মকর্তা সব সমাজেই প্রশংসা পায় এবং সেই প্রশংসাটা কি হলো, সেটাই হলো তার পুরস্কার। আর মানুষের স্বেচ্ছাকৃত কর্ম যখন কোনো নৈতিক আদর্শকে মেনে না চলে, তখন সেটা কি হবে, সেটা হবে দুষ্কর্ম বা সেটা হবে পাপ কর্ম। আর এই পাপ কর্মের জন্যই কিন্তু কর্মকর্তা শাস্তি পায়। তাহলে শাস্তি কখন পায়, শাস্তির তত্ত্বটা কখন এলো, যখন হচ্ছে মানুষ সমাজে যে প্রচলিত নিয়ম বিধি রয়েছে, যেমন সেটা নৈতিকভাবে হতে পারে, সামাজিকভাবেও হতে পারে বা রাজনৈতিকভাবেও হতে পারে, সেই যেই নিয়মগুলো রয়েছে, বিধিগুলো রয়েছে, সেগুলো যদি মেনে না চলে, তখনই কিন্তু সে এই দুষ্কর্ম করে বলবো এবং তখন তার পাপ হয়। এবার হচ্ছে এই নৈতিক দুষ্কর্মের বা পাপ কর্মের যথার্থতা কি, মানে এটা শান্তি হয়ে গেছে, কিন্তু শান্তি না, এটা শাস্তি, এটা ইয়ে হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। যে পাপ কর্মের জন্য সমাজ কর্তৃক তিরস্কার এবং নিন্দা প্রভৃতি পাপীর হচ্ছে শাস্তি। যদি কোনো একটা ব্যক্তি পাপ করে, তাহলে তার শাস্তি কি, সমাজে কিন্তু নিন্দা করবে। ধরো কোনো কিছু একটা সমাজের যেটা সমাজে প্রচলিত নয়, সেই কাজটা যদি করে, তাহলে কি হবে, এখন বর্তমানে যেটা ঘটছে, কি হচ্ছে, বৌদির সাথে ওর দেওয়ার পালিয়ে গেছে, এই মানে হয়তো এই উদাহরণগুলো নিচ্ছি, ভেবো না অন্যভাবে, কারণ এই উদাহরণগুলো মনে থাকবে সেই জন্য নিচ্ছি। তাহলে এগুলো কিন্তু সামাজিকভাবে কিন্তু প্রচুর মানে তিরস্কার হয় এবং সে নিন্দাও পায়, কিন্তু এরা রাজনৈতিকভাবে কি তার কোনো ক্ষতি হচ্ছে বিরাট কিছু, সেটা কিন্তু বিরাট কিছু ক্ষতি হয় না। এবারে রাজনৈতিকভাবে কেস কাবাডি চলে গেলে সেটা ওই দিক, মানে সেটাও তো রাজনৈতিক ক্ষতি বলা যায় না, ওটা সামাজিক দিকে চলে যায়, সামাজিক বিষয়টা চলে আসে। তাহলে এরপর বাহ্যিক শাস্তি কর্তার অন্তরকে স্পর্শ করতে পারে না। এখানে কি বলছে, যদি তাকে শাস্তি দেওয়াও হয়, সেটা কিন্তু তার অন্তরকে পরিষ্কার করতে পারে না। কোনটা? বাহ্যিক শাস্তি। বলে না যে কোনো মানুষ যদি চেঞ্জ হয়, মানে উপর থেকে যতই তাকে চেঞ্জ করার চেষ্টা করে, সে কিন্তু চেঞ্জ হবে না যতক্ষণ না তার অন্তরটা, মানে ভেতর থেকে সে পরিষ্কার হচ্ছে বা ভেতর থেকে তার একটা আন্তরিক যে চেঞ্জ যতক্ষণ না আসছে। সেটাই বলছে, শাস্তি শুধুমাত্র বাহ্যিক বা বাইরে থেকে দিলে হবে না, তার অন্তর থেকেও কিন্তু তাকে শাস্তি দিতে হবে, বা অন্তর থেকেও তাকে যাতে সে মানে ভেতর থেকে সে পানিশেবল হয় বা শাস্তিটা উপভোগ করে, সেটাও কিন্তু শাস্তিতে দেখবে, এটা বলছে। নৈতিক দুষ্কর্ম বা পাপকর্ম সব সমাজে অতিশয় নিন্দিত হলেও কোনো সমাজ বা রাষ্ট্র বা তার আইন বলে ব্যক্তিকে ওই কর্ম থেকে বিরত করতে পারে না, যদি না সেই পাপকর্ম সমাজ বা রাষ্ট্রের হাত থেকে আঘাত করে। আচ্ছা, এটা মানে হচ্ছে, একটু আগেই বললাম যে নৈতিক দুষ্কর্ম বা পাপকর্ম সব সমাজে অতিশয় নিন্দিত হলো, মানে যেটা আমাদের নৈতিকভাবে দেখি, সেই নৈতিকভাবে যেমন ধর্মের কোনো একটা বিষয় যদি আমরা না মানি, তাহলে সেটা পাপকর্ম হয়, সেটা সমাজে নিন্দিত হয়, কিন্তু সেটা রাষ্ট্রে কি কোনো প্রভাব পড়ে? কোনো কিন্তু প্রভাব পড়ে না। ধরো কোনো একটা বৌমা, ঠিক আছে, বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়ি গেছে, সে কোনো মতে সন্ধ্যা, তোমাদের হিন্দুদের শাস্ত্রে দেখবে সন্ধ্যা বন্দনা রয়েছে বা মুসলিমদের নামাজ পড়া রয়েছে, তো সে যদি ওগুলো পালন না করে, তাহলে কি হয়, সমাজের চোখে সে নিন্দিত হয়, বলে ওদের বাড়ির বউটা খারাপ। কিন্তু যদি ওটা কি সমাজের বা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়? হয় না। এটা কিন্তু এই ফারাকটা বুঝতে হবে। যেমন মিথ্যা কথা বলা বলো না, এটা বলে, কিন্তু রাষ্ট্র কিন্তু নিয়ম করে কোনো জন্য কি মিথ্যা কথা বলা বন্ধ করতে পেরেছে? পারেনি। এখানে বলছে যে আমাদের সাধারণ নীতিজ্ঞানের দাবি কি, সাধারণ যে নীতিজ্ঞান আমরা এথিক্স পড়ছি, তাহলে বলছে এথিক্সের দাবি কি হওয়া উচিত বা কি দাবি, সেটা দেখো। বলছে নৈতিক সুকর্মকে সর্বদা ও সর্বত্র পুরস্কৃত হতে হবে, এবং যেটা দুষ্কর্ম বা পাপ কর্ম, যে অনুচিত কর্ম, সেটাকে সর্বদা কিন্তু শাস্তি দিতে হবে। এটা বলছে আমাদের নীতিজ্ঞানের মানে প্রথম দাবি যেটা। এটা ইংলিশটা লিখে দিয়েছি, এটা হচ্ছে ম্যানুয়াল এথিক্স। এটা মনে রাখবে, এই ম্যানুয়াল এথিক্স কার বুক, এটা পড়তে পারে, এটা হচ্ছে তোমার ম্যাকেনজির লেখা। এই ম্যাকেনজির এই বুকেতে কি বলেছিল, দ্য কনসিকুয়েন্সেস অফ সাফারিং রং আর এক্সটার্নাল, দে ডু নট হার্ট দ্য সোল, whereas when a man does wrong he lowers himself in the scale of being। এই ম্যানুয়াল এথিক্স থেকে নিয়েছে, এই লাইনগুলো কিন্তু মনে রাখবে। অপরাধ বা পাপ থেকে ভিন্ন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, অপরাধ এবং পাপ মানে ক্রাইম আর পাপ, এই দুটো কি এক না আলাদা?
এটা কিন্তু অবশ্যই আলাদা, এটা মনে রাখবে। সমাজ বা রাষ্ট্র কর্তৃক পাপ শাস্তিযোগ্য না হলেও অপরাধ কিন্তু শাস্তিযোগ্য। তাহলে কি হলো, সমাজ বা রাষ্ট্র কর্তৃক যেটাকে বলা হয় পাপ, সমাজে যেটা করা হয় বা সমাজের যে নিয়ম নীতি সেটা যদি না মানা হয় তাহলে সেটা কি বলা হয়, পাপ। এবং সেটা শাস্তিযোগ্য সবসময় নাও হতে পারে। ধরো তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি সন্ধ্যা না দাও, তাহলে সেটা পাপ করা হবে বলবে। কিন্তু তোমাকে কি শাস্তি দেওয়া হয়, মারধর করা হয় বা থানায় কি 2 মাসের জন্য জেলে ভরা হয় না। সেই জন্য বলছে, কিন্তু যদি সমাজের বিরুদ্ধে যদি তুমি কাজ করো তখন কিন্তু তোমার সেটা ক্রাইম হবে এবং সেটা তাকে শাস্তি নিতেই হবে তার জন্য। হ্যালো, শোনা যাচ্ছে? ক্রাইম আর সিন এগুলো কি এক না আলাদা? আলাদা আলাদা। আলাদা। আচ্ছা, ক্রাইম কি আর সিন কি? বলো বলো, যা শুনেছো নিজের মতো করে দিয়ে দাও, নিজের মতো করে উদাহরণে ব্যবহার করতে পারো। কেউ বলছো না কেন? আনিসা বলো। বলবো আমি? হ্যাঁ হ্যাঁ বলো, কে বলতে চাইছিল বলো। বললাম, আমি বলবো না রেখা বলবো? ক্রাইমের জন্য রাষ্ট্র থেকে পানিশমেন্ট মানে দেওয়া হয়, কিন্তু পাপের মানে কোনো পাপ কাজের জন্য রাষ্ট্র থেকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। হ্যাঁ একদম, একদম। আচ্ছা, কোন কর্মের নৈতিকতা বিচার করা হয়, ঐচ্ছিক কর্মের না অনৈচ্ছিক কর্মের? ঐচ্ছিক। একদম। অ্যাক্টিভলি ক্লাসটা মন দিয়ে শুনো আর কথা বলতে থাকো। তারপরে একবার করে পরে আমি রেকর্ড দিয়ে দেবো, রেকর্ড করছি দেখতেই পাচ্ছ তোমরা, রেকর্ড দিয়ে দেবো, পরে একবার দুবার রেকর্ডটা শুনে নেবে, ব্যাস শুনেই ক্লাস হয়ে যাবে, পড়া হয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন আসবে, মানুষের ইচ্ছাকৃত কর্ম যখন সমাজের বা রাষ্ট্রের নিয়মকে, হ্যাঁ বলছি পিডিএফটা দিয়ে দিবেন গ্রুপে। হ্যাঁ, নোটটা। পিডিএফটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, মানুষের স্বেচ্ছাকৃত কর্ম যখন মানুষের এই সমাজের বা রাষ্ট্রের নিয়মকে অমান্য করে তখন সেই কর্মকে অপরাধ রূপে গণ্য করা হয়। মানে কি হলো, যে স্বেচ্ছাকৃত কর্ম, সবসময় মাথায় রাখবে কিন্তু স্বেচ্ছাকৃত কর্ম। ধরো কোশ্চেনটি দিয়েছি নেটে, কেমন করে আমাদেরকে মাথাটা ঘুরায়, এটা অস্বেচ্ছাকৃত কর্ম দিয়ে দিল, অনৈচ্ছিক কর্ম দিয়ে দিল। যদি অনৈচ্ছিক কর্ম দিয়ে দেয় এখানে কিন্তু কোনো কিছুই আর বিচার হবে না সেখানে, এটা কিন্তু ফলো রাখবে, স্বেচ্ছাকৃত কর্ম। তারপরে স্বেচ্ছাকৃত কর্ম যখন মানুষের বা সমাজের বা রাষ্ট্রের নিয়মকে যখন অমান্য করছে তখন তাহলে কি হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে অপরাধীকে। দেখো, হত্যা 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 করো না, অপরের ঘরে আগুন দিও না, এই যে নিষেধমূলক যে কাজগুলো কথাগুলো, এটা রাষ্ট্রের নিয়মকে যখন কেউ অমান্য করে, হত্যা করে বা অপরের ঘরে আগুন লাগায়, তাহলে ওই কাজটাকে কি বলবো, অপরাধীকে শাস্তি দেওয়া হবে। কারণ এটা তো রাষ্ট্র দেখবে তো অপরাধকে গণ্য করছে এবং রাষ্ট্র সেই অপরাধের শাস্তি কিন্তু দেবে এই ধরনের কাজগুলো। কিন্তু যদি বলে মিথ্যা কথা বলো না, সময়ের কাজ সময়ে করে নাও, এই ধরনের যে নর্মাল বিষয়গুলো, সেইগুলোর জন্য কিন্তু পাপ বলতে পারে, কিন্তু সেটা শাস্তির যোগ্য নয়। সমাজ বা রাষ্ট্রের ভিত্তিমূল হচ্ছে ন্যায় নীতি বা রাষ্ট্র, এটা কেমন বলছো না? দুই প্রকার কর্মকে সমাজ বা রাষ্ট্র অপরাধমূলক কর্মরূপে বিবেচনা করে অপরাধীর শাস্তি বিধান করে। তাহলে দেখো কোন ধরনের কাজগুলোকে অপরাধী শাস্তি বিধান করে বা অপরাধীকে শাস্তি দেওয়া হয় কোন ধরনের কাজে, যে কাজ নৈতিক এবং রাজনৈতিক দিক থেকে মন্দ। তাহলে যেটা নৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে মন্দ,
যেমন কোনটা, হত্যা করা। এই হত্যা, যদি কাউকে যদি হত্যা করা হয় তাকে কি শাস্তি বিধান দেওয়া হবে? শাস্তি কি দেওয়া যাবে না? শাস্তি দিতে হবে। তাহলে হত্যা করা এই ধরনের কাজকে কিন্তু আমরা শাস্তি দিই। যে কাজ নৈতিক দিক থেকে মন্দ না হলেও রাজনৈতিক দিক থেকে মন্দ, সেটাতেও কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়া হয়। এবারে দেখো শাস্তির যৌক্তিকতা মানে হচ্ছে জাস্টিফিকেশন বা পানিশমেন্ট, মানে আমরা শাস্তিটাকে কেন দিচ্ছি বা শাস্তির তত্ত্বটা কেন এলো, সেটাকে যদি আমরা বিচার করি যে এখন এখন আধুনিক কালে যারা অপরাধ বিজ্ঞানীরা শাস্তিকে যুক্তিযুক্ত বলে না, মানে এখন বর্তমানে যারা অপরাধ নিয়ে আলোচনা করছে বা গবেষণা করছে সেই সব অনেকেই বলছে যে অপরাধটা কিন্তু শাস্তির যোগ্য নয়। স্পেশালি যারা হচ্ছে নব্য অপরাধ বিজ্ঞানী, ক্রিমিনোলজির যারা নব্য, তারা বলছে এটা, বলছে ওটা একটা রোগ, ওটা একটা মানসিক অসুস্থতা যেটা জন্মগতভাবেও কারো হতে পারে, অতএব সেটা কিন্তু সবসময় শাস্তির যোগ্য নয়। ধরো আমাদের যদি রোগ হয়, কারো যদি জ্বর হয় বা কোনো কিছু রোগ হয়, তার জন্য কি আমরা শাস্তি দিই না। ঠান্ডা পানি আইসক্রিম গরমে খেয়েছি, খুব বিরাট ঠান্ডা লেগে গেছে। দেখো বলছে তাহলে যারা নব্য অপরাধ বিজ্ঞানী তারা কি বলছে যে অপরাধ হলো এক রোগ বিশেষ এবং মানসিক সেটা অসুস্থতা, তার জন্য শাস্তি দেওয়া যাবে না। এবং উদাহরণ দিচ্ছে ওটাই একটু কি বললাম যে আমাদের রোগ হলে যেমন তার জন্য আমরা চিকিৎসা করি, সেরকম এটা হচ্ছে একটা মানসিক রোগ। যারা অপরাধ করে অনেক মানুষের জন্মগতভাবেও হতে পারে, তাই তাকে মানে শাস্তি না দিয়ে তাকে চিকিৎসা করা দরকার। স্পেশালি বলছে মনোসমীক্ষক ফ্রয়েড কি বলছে, বলছে আবার স্পেশালি কি বলছে, বলছে যৌন কামনাকেও আবার অপরাধের কারণ বলছে, কারণ যৌন কামনাই সমাজ বিরোধী অপরাধমূলক কর্মে প্রবৃত্ত করে। এটা এইভাবে কোশ্চেন আসতে পারে যে যৌন কামনাকে অপরাধের কারণ হিসাবে কে মেনেছে, সেটা হচ্ছে তোমার ফ্রয়েড। ফ্রয়েডের মতে মানুষের অবদমিত যৌন কামনায় সমাজ বিরোধী অপরাধমূলক কর্মের মাধ্যমে সেটা হচ্ছে আত্মপ্রকাশ করে। কাজেই কারাগারে অপরাধীর শাস্তি বিধানের পরিবর্তে হাসপাতালে বা উন্মাদ আশ্রমে বা সংশোধনাগারে তার রোগ নিরাময়ের প্রয়োজন। তাহলে এটা কি বলে, ফ্রয়েড কি বলছে, যে তাকে শাস্তি না দিয়ে হাসপাতালে নিয়ে যেয়ে তাকে চিকিৎসা করতে হবে। এটা কে কে মানবে? তোমাদের বাড়ির কেউ প্রচুর ক্ষতি করে দিয়েছে বা কাউকে একদম মেরে তার দাঁত ভেঙে দিয়েছে, তাকে শাস্তি না দিয়ে কোনো কিছু না বলে হাসপাতালে কে নিয়ে যাবে? মানে যার দাঁত এখানে ভেঙেছে। আপনার হুম এখানে জেলের পরিবর্তে তো এখানে আরেকটা হাসপাতাল বা উন্মাদ আশ্রম বা সংশোধনাগার কথাটার অর্থই তো জেল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে একবারে তাকে বলতে চাইছে যে তাকে শাস্তি দাও না, কোনো কিছু করো না, কিন্তু তাকে সংশোধনাগারে নিয়ে যাও। এখানে সংশোধনাগারটাকে কি বলবো, জেল অর্থে এখানে জেলে নিয়ে যেয়ে কিন্তু সংশোধনাগারে নিয়ে যেয়ে কিন্তু কোনো শাস্তি দেওয়া যাবে না তাকে, তাকে আবার মানে ভালো পরিবেশ দিয়ে তাকে শিক্ষা দিতে হবে। যেমন আগেকার সংশোধনাগার কি হলো, যেমন ওখানে নিয়ে যাবে, ভালো করে খেতে দেবে না, মশার কামড় খাবে, এই ধরনের না। বলতে চাইছে একটা জায়গায় ভালো জায়গায় নিয়ে যাওয়া হোক, সেই সংশোধনাগারটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে যে তাকে সেখানে শিক্ষা দেওয়া হবে, পড়ানো হবে। যেমন তোমরা জানো কিনা জানি না, যারা ওই ড্রিঙ্ক করে তাদের জন্য কিন্তু অনেক কিন্তু হাসপাতালে ব্যবস্থা করা হচ্ছে, সেগুলো কিন্তু সংশোধনাগার বলে। এবং সেখানে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত তাদেরকে ক্লাস করানো হয়, তাদেরকে পড়ানো হয়, এই সব ড্রিঙ্কের ব্যাপারে বোঝানো হয়। তাহলে এইখানে এই হ্যাঁ, ওই অর্থে গুলোকে হোম বলে। হ্যাঁ, তো এই হোম অর্থে মানে এই সংশোধনাগার হোম, এই জেলটাকেও কিন্তু অনেকে হোম বলে, সমাজে কিন্তু চলে। তো সেই অর্থে এখানে সংশোধনাগারের কথা বলা হচ্ছে। মানে শাস্তি বলতে কি অনেক সময় ইয়ে হয় না, পানিশমেন্ট, ওই ক্যাপিটাল পানিশমেন্টটা কি ওই কি বলে ওটাকে, ফাঁসি দেওয়া হয় না, মানে ওরকম ধরনের শাস্তি ভীষণভাবে দেওয়া যাবে না বা ভীষণভাবে দেওয়া উচিত নয়, এই কথাগুলো বলছে। দিলেও লঘুভাবে দিতে হবে। এর তবে সবাই কিন্তু না, এই যারা নতুন যারা ক্রিমিনাল মানে এই ক্রাইম গুলো নিয়ে যারা কাজ করছে তারা এই কথাগুলো বলছে। কিন্তু স্পেশালি যারা সংশোধনাত্মক মতবাদ, 3টে মতবাদ হবে না, ওই 3টে মতবাদের যারা সংশোধনটাকে মেনেছে তারা এই কথাটা বলবে। আমার এখানে ইয়ে লাগছে যে কাউকে মেরেছে, যার দাঁত ভেঙেছে, তাকে হসপিটাল না নিয়ে গিয়ে এরা বলছে যে ভেঙেছে তাকে নিয়ে যেয়ে চিকিৎসা করা হোক। এরকম একটা মানে হাসির কথা বলাই যেতে পারে। যেমন ওই বলেছে না যে ঘোড়া চুরির জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, যাতে অপরজন ঘোড়া চুরি না করে তার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। এটাকে একটা ক্রিটিক করেছে না ওই ডিটারেন্ট থিওরিতে, পরে পড়ছি দেখো। অপরাধী যখন স্বেচ্ছায় সচেতনভাবে অপরাধমূলক কর্মে প্রবৃত্ত হয় না,
তখন তাকে শাস্তি দেওয়া যুক্তিযুক্ত হতে পারে না। বলছে এটা তখন শাস্তি দেওয়া যেতে পারে না। এটা হতে পারে ধরো কোনো একটা বাচ্চা, যে বাচ্চা বোঝে না, একদম একটা প্রচুর বড় কাজ করে দিয়েছে, না বুঝে, সেটা আলাদা। ওই যে বললাম যে আনিসার ভাই কারো কানের দুলটা টেনে একদম ছিঁড়ে তার কানটাই কেটে ফেলেছে, প্রচুর বড় অপরাধ, কিন্তু তাকে তো শাস্তি দেওয়া যাবে না। যদি বলা যায় তার কানটাও চিড়ে ফেলে দেবো, এটাও হয় না। এই অর্থে এরা বলছে যে দেখে শুনে শাস্তি দিতে হবে, এবং যারা পাগল উন্মাদ বা তাকে একটা রোগ ভাবতে হবে, এবং পাগলা গাড়াতে নিয়ে যেতে হবে, কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কাউকে সংশোধন করে নিয়ে যেতে হবে, মানে দেখে শুনে করতে হবে আর কি কাজটা। মানে সংশোধন উদ্দেশ্য হচ্ছে, মেন হচ্ছে তাদের সংশোধন করা। এরপরে ক্রিমিনাল সোসিওলজিস্ট শাস্তিকে যুক্তিযুক্ত বলে না, বলছে শাস্তিটাই হচ্ছে মেন নয়। বলছে মাতৃসুলভ ও প্রতিকূল সামাজিক পরিবেশে আমরা কিন্তু সমাজে দেখি যার মা থাকে না, তার বাচ্চা কিন্তু মানে প্রচুর অপকর্ম করে থাকে, মানে সে তো কোনো কিছু নিয়ম নীতি শিখেই না। সেই হিসাবে বলছে যে যে সমাজের যে প্রতিকূল পরিবেশে থাকে, সে হচ্ছে সেই পরিবেশের জন্যই মানুষ অপরাধে লিপ্ত হয়। তাই আমাদের উচিত সেই যে বৈষম্যটা তৈরি হয়েছে, কেউ ভালো পাচ্ছে কেউ খারাপ পাচ্ছে, বা কেউ তার পর্যাপ্ত পরিমাণে সম্পদ পাচ্ছে কেউ পাচ্ছে না, তো সেই বৈষম্যটাকে দূর করতে হবে, এবং বৈষম্যটাকে দূর করে সমতা আনতে হবে, এবং সমাজের চেঞ্জ করতে হবে। অপরাধের জন্য মানুষ দায়ী নয়, বলছে তার পরিবেশটা দায়ী। এটা কারা বলছে? এটা হচ্ছে ক্রিমিনাল সোসিওলজিস্ট। কারা? বর্তমানে যারা নব্য, তারা বলছে এই কথাটা। তাই বলছে শাস্তির পরিবর্তে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বৈষম্যকে অপনীত করে পরিবেশকে দূষণ মুক্ত করতে হবে। মানে অর্থনৈতিক যে 2 নাম্বারই চলছে, সামাজিক চলছে, রাজনৈতিক চলছে, সেগুলোকে কাটিয়ে একটা সহজ সরল পরিবেশ দিতে হবে, তাহলে কিন্তু অপরাধ কর্মটা কম হবে। এবং সমাজতাত্ত্বিকদের অনেকের অভিমত বলছে অপরাধীর শাস্তি বিধানের পরিবর্তে সমাজের বৈষম্য অবস্থাকে কিন্তু সমানে আনতে হবে। এখানে ওটাই ইংলিশ এখানে লেখা হয়েছে, ইংলিশটা অবশ্যই পড়ে নেবে। মেন বিষয়টা আমি পড়িয়ে দিলাম শুধু। আমাদের সাধারণ বুদ্ধিতে বা নৈতিক দৃষ্টিকোণ থেকে উপরোক্ত অভিমত দুটি গ্রহণীয় হতে পারে না। মানে উপরে যেটা বলছি, যে এখনই বললাম না যে সমাজকে পরিবর্তন করতে হবে, পরিবেশটাকে পরিবর্তন করতে হবে, এবং যে মারছে মানে তাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে বা সংশোধন করতে হবে। এটা কিন্তু আমরা যদি সাধারণভাবে দেখি, তো আমি এখনই হেসে বললাম যে আমি দাঁতটা ভেঙে দিলাম তোমার, মানে তোমাকে মানে ডক্টর ঘরে নিয়ে যেতে হবে তোমাকে, এবং যে মারছে আমাকে শাস্তি দেওয়া দরকার, আমাকে কিছু বোঝানো দরকার, তার পরিবর্তে বলছে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাকে উম্মাদের আশ্রমে নিয়ে যেতে হবে। এটা একটু হাস্যকৌতুক সমাজের মধ্যে মনেই হবে। এটাই বলছি যে এটা হচ্ছে সামাজিক দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা গ্রহণীয় নয় এটা মনে হচ্ছে। কিন্তু এই অপরাধকে রোগ যদি ভাবা হয়, তাহলে কিন্তু আমাদের তখন চিকিৎসার দরকার। রোগ হলে যেমন আমরা চিকিৎসা করি, এটাই হচ্ছে মূল বক্তব্য ওদের। শোনা যাচ্ছে না ম্যাম? হ্যাঁ, আচ্ছা, 3টে পানিশমেন্ট তত্ত্ব কার মনে আছে? আমাদের একটু শোনাও। কেউ বলো 3টে পানিশমেন্ট তত্ত্ব, উপরে তো দুটো লেখাই আছে। ডিটারেন্ট, প্রিভেন্টিভ আর রিপ্রেসেন্টেটিভ। এক কথায় বলো তো কোনটা কি? মানে ডিটারেন্ট, প্রিভেন্টিভ ওটা একটাই, আর ইনফরমেটিভ আছে একটা, আর রিট্রিবিউটিভ আছে একটা। রিট্রিবিউটিভটা হলো তোমার মানে যেটাকে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা বলছে, মানে তোমার তুমি যদি আমার চোখ নাও তাহলে আমিও তোমার চোখ তুলে নেবো, এরকম একটা ব্যাপার। আর রিট্রিবিউটিভটা বলছে হচ্ছে হলো তোমাকে শাস্তির জন্য, মানে এটাতে বলছে যে তোমাকে তুমি যে ভুল করছো তার জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, যে পরবর্তীকালে কেউ যাতে ভুল না করে তার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আর রিফর্মেটিভটা হলো মানে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে, তার কোনো শাস্তি সেরকম ভাবে দেওয়া হয় না। প্রতিশোধাত্মক সংঘাত্মক। হ্যাঁ হ্যাঁ, একদম। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে এই তোমার এই প্রতিরোধাত্মক যেটা বা প্রিভেন্টিভ বা ডিটারেন্ট থিওরিটা, একটা রিল দেখবে খুব ভাইরাল হয়েছে। সেই কোন একজনের বিড়াল আছে না, সে বিড়ালটা সেই ইয়ের মধ্যে রয়েছে, ওই সেলফের মধ্যে, তাকের মধ্যে রয়েছে, আর বাড়ির সব জিনিসগুলোকে না একটা একটা করে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে।
তখন কি হলো, সে পুতুলটাকে মেরে দেখাচ্ছে যে ওটা যদি পুতুলটার পা দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু পুতুলটাকে খুব মারা হচ্ছে। তখন বিড়ালটা কি করলো, ওই জিনিসগুলো কিন্তু রেখে দিল। ঠিক আছে। আবার আরেকটা জিনিস, মায়েরা তার বাচ্চাদেরকে খাওয়াতে গেলে দেখাচ্ছে, দেখবে ভিডিও খুব রিল করছে, এগুলো মনে রাখার জন্য বলছি, পরীক্ষার সময় মনে থাকবে। বাচ্চারা কি করছে, তার বাচ্চাটাকে মায়েরা খাওয়াবার চেষ্টা করছে, এই খাচ্ছে না, হ্যাঁ তার আর বাপ। আচ্ছা, তোমার কথাটা শোনা যাচ্ছে না, আমি বলছি শোনো। আনিসের কথাটা আসছে না, আমি বলছি আমার কথাটা শোনা যাচ্ছে কি সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই বাচ্চাগুলোকে খাওয়াতে গিয়ে তার বাবাগুলোকে খাওয়াচ্ছে একবার করে, না খেতে পারলে বাবাগুলোকে চাবড়াচ্ছে, মারছে, তখন বাচ্চাটা অটোমেটিক দেখে খেয়ে নিচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রিভেন্টিভ বা ডিটারেন্ট থিওরি। বোঝা গেল সবার? অ্যাকচুয়ালি কিন্তু তার বাবাটাকে যে মারা হচ্ছে সেটা কিন্তু বাচ্চাটাকে খাওয়াবার উদ্দেশ্যে, এই সেরকম হচ্ছে প্রিভেন্টিভ বা ডিটারেন্ট উদ্দেশ্য। বলছে শাস্তি যাদেরকে দেওয়া হচ্ছে, আবার শাস্তি কিন্তু জোর রকমের দেওয়া হচ্ছে, কিন্তু তার বাচ্চার বাবাটাকে যে পরিমাণে মারা হয় সেই পরিমাণে বাচ্চাটাকে কিন্তু মারা হবে না। মানে এখানে কিন্তু তাহলে কি হচ্ছে, শাস্তিটা কিন্তু জোর রকম দেখানো হচ্ছে, মানে যেটা মানে দেখানো ওকে হচ্ছে। এবার বাচ্চা যে তুইও যদি না খাস তোকে ওরকম চড় মারা হবে কিন্তু। হ্যাঁ একদম। এবং যত জোরে জোরে তার বাবাকে মারা হয় তত জোরে জোরে কিন্তু বাচ্চাটাকে মারা হবে না। তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে যে ডিটারেন্ট থিওরি বা প্রিভেন্টিভ থিওরি, এটাতে কি হয়, মানে যেটা অপরাধ অল্প করে কিন্তু তাতে বড় শাস্তি দেওয়া হয়, মানে লঘু পাপে গুরু শাস্তি যেটা বলা হয়, করা হয়, দেখানো হয়, দেখানোর জন্য করা হয় যে এরকম, মানে তুমি যদি করো বা অপরজন যদি সমাজে ওই কাজটাই অন্য লোক করে তাহলে কিন্তু সেই শাস্তিটা তাকে দেওয়া হবে। তার জন্য এরা কিন্তু তোমার ওই শাস্তিটা, ওই কি বলে, ফাঁসি দেওয়াটা, ক্যাপিটাল পানিশমেন্ট যেটা, সেটা কিন্তু ওরা মানছে। দেখো এবারে ডিটেলসে ভিতরে যাচ্ছি, শর্টে বললাম। আর চোখের বদলে চোখ হচ্ছে প্রতিশোধাত্মক, আর রিট্রিবিউটিভ সংশোধনাত্মক হলো রিফরমেটিভ। এখানে ডিটেলস আছে, বলছে প্রতিরোধাত্মক মতবাদ প্রিভেন্টিভ বা ডিটারেন্ট থিওরিটা কি, যে এই মতবাদ অনুসারে সমাজ বা রাষ্ট্রের অপরাপর ব্যক্তিকে অপরাধ থেকে বিরত রাখার উদ্দেশ্যেই, মানে সমাজের লোকেরা যাতে না করে তাদের উদ্দেশ্যেই কিন্তু শাস্তিটা দেওয়া হয়। এখানে আর একটা কথা বলা হয় যে এটা কিন্তু কি কথাটা এখানে আছে কি লেখা, হয়তো কোথাও একটা লেখা আছে, আমি বলে দিচ্ছি। মানে এখানে হচ্ছে কিন্তু এই যে এখানে আছে, লিখিয়ে দিয়েছি, বলছে উপায় হিসেবে এখানে মানুষকে কেবল উপায় রূপে ব্যবহার করা হয়, লক্ষ্য বা উদ্দেশ্য রূপে নয়। মানে হচ্ছে অপরাধীকে শাস্তি দেবার উদ্দেশ্য অপরাধীর কল্যাণ সাধন নয়, অপরের কল্যাণ সাধন। মানে এবারে এটা বুঝো, যখন তার বাচ্চাটাকে খাওয়াবার জন্য কিন্তু তার বাবাকে মারছে, তাহলে এখানে কার কল্যাণ হয়, তার বাচ্চাটার কল্যাণ হয়। তার মা যে তার মায়ের মানে ছেলের বাবাটাকে মারে না, এখানে কিন্তু ছেলের বাবাটার কি কোনো উপকার হচ্ছে? হচ্ছে না, বাচ্চাটার উপকার হবে। তাহলে হচ্ছে ছেলের বাবাটাকে মারা হচ্ছে, তাকে উপায় হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাহলে কল্যাণ সাধন কার হচ্ছে? অপরটাকে ছেলের। তাহলে এখানে ছেলে বলতে কি সমাজের অন্যান্য মানুষদের যাদেরকে দেখানো হচ্ছে। এটা অবশ্যই মনে রাখবে যে এই ডিটারেন্ট থিওরিতে বা তোমার প্রিভেন্টিভ থিওরিতে কিন্তু এখানে যে অপরাধীকে কিন্তু তোমার ওই যে অপরাধ কর্মটার সেটা হচ্ছে উপায় হিসেবে ব্যবহার করছে, লক্ষ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে না। আর একটা কি, এই যে এই কথাটা মনে রাখবে, এই কথাটা লাইন তুলে কিন্তু অনেকবার এসেছে, দেখবে যারা নেটের কোশ্চেন মানে নেট এক্সাম দিয়েছো তারা হয়তো বহুবার পেয়েছো। ইউ আর নট পানিশড ফর স্টিলিং শিপ বাট ইন অর্ডার দ্যাট শিপ মে নট বি স্টোলেন, এ ম্যানুয়াল এথিক্স অফ ম্যাকেঞ্জি। মানে ম্যাকেঞ্জির এটা একটা বুক, এ ম্যানুয়াল এথিক্স, এই বুকেতে থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। এটা মানেটা হলো ভেড়া চুরির অপরাধে তোমাকে শাস্তি দেওয়া হয়েছে না, যেমন তুমি বলছো তুমি ভেড়া চুরি করেছো, এখানে কার নাম দেখতে পাচ্ছি আমি, তারিক বলে কোন একজনের নাম দেখতে পাচ্ছি, জানি না সিনিয়র জুনিয়র কিছু, আমি এখন এইভাবেই বলছি, কিছু মনে করো না। তো এখানে হ্যাঁ তো তো এখানে হচ্ছে বলছে এখানে তুমি ভেড়া চুরি করেছো তোমাকে এখন শাস্তি দেওয়া হবে। বলছে এখানে কিন্তু ভেড়া চুরি করেছো বলে তোমাকে শাস্তি দিচ্ছি না, যাতে আনিস আর ভেড়া চুরি না করে তার জন্য তোমাকে আমি শাস্তিটা দিচ্ছি। এটা হচ্ছে মেন উদ্দেশ্য ডিটারেন্ট থিওরির। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখতে হবে, কে কোন থিওরিটা মেনেছে কোনটা মানেনি।
যেমন গান্ধীজি কিন্তু প্রিভেন্টিভ থিওরি বা স্পেশালি রিট্রিবিউটিভ থিওরি মানে দাঁতের বদলে দাঁত এটা কিন্তু মানেনি। গান্ধীজি সবসময় বলে কিন্তু সংশোধনাত্মক মতবাদটা। এটা কান্ট কি বলছে যে প্রত্যেক বিচারশীল ব্যক্তিকে সর্বদা লক্ষ্য বা উদ্দেশ্য রূপে ব্যবহার করো, কখনোই উদ্দেশ্য সিদ্ধির উপায় রূপে ব্যবহার করো না। তার মানে কি হলো, ডিটারেন্ট থিওরিতে কি হচ্ছে, উদ্দেশ্য সিদ্ধির উপায় রূপে ব্যবহার করা হচ্ছে, লক্ষ্যর উপায় রূপে ব্যবহার করা হচ্ছে। উপায়টা কি, তার বাবাটাকে উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে ছেলেটার কল্যাণের জন্য। তো সেটাই বলছে, তাহলে কান্ট বলছে এটা ব্যবহার করা উচিত নয়। তার মানে কি হলো, সেই অর্থে যে কান্ট কিন্তু ডিটারেন্ট থিওরি কিন্তু মানল না। এর লিলি কি বলছে, অধ্যাপক লিলি বলছে যে লিলি মতে মৃত্যুদণ্ড ব্যতীত অপরাপর শাস্তির ক্ষেত্রে প্রতিরোধাত্মক মতবাদের সমর্থনযোগ্য অপরাধীকে উপায় রূপে গ্রহণ করে না। মানে এখানে লিলিও বলছে যে উপায় রূপে তাকে কিন্তু কোনো মানুষকে, ধর আমি করে জীবনে উন্নতি করব, তার জন্য আমি কিন্তু অন্যকে উপায় রূপে মানে অন্যকে সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারি না। উপায় বলতে এখানে কিন্তু সিঁড়ি, যেমন ওই আমরা পড়েছি না গান্ধীজির এন্ড আর ট্রুথ, মানে এন্ড হচ্ছে ট্রুথ আর মিনস হলো উপায়। তাহলে তার মধ্যে কি ট্রুথে পৌঁছানোর জন্য, মানে ট্রুথ হলো গড, মানে গডে পৌঁছানোর জন্য আমরা উপায় মানে হচ্ছে কতগুলো স্টেপ ব্যবহার করি না, সিঁড়ি ব্যবহার করি, সে সিঁড়িগুলোর কি নাম দিয়েছে উপায়। তাহলে আমরা কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অপরের ঘাড়ে মাথা মানে পা রেখে কিন্তু আমি সিঁড়ি হিসেবে যেতে পারি না। এটা আমাদের হিউম্যান বিং হিসাবে এটা করা উচিত না। এটা কান্টও বলছে এবং লিলিও বলছে যে আমি আমার উদ্দেশ্য সিদ্ধির জন্য, আমার মানে অনলি আমার ভালোর জন্য আমি অপরকে মানে অপর মানুষকে উপায় হিসেবে ব্যবহার করব না, বা তাকে আমি সিঁড়ি হিসাবে তার গায়ে পা রেখে আমি উপরে উঠতে পারি না। আর যদি উঠিও সেটা কিন্তু মনুষ্যত্বটাকে কিন্তু নিচে করা হচ্ছে। এবার অধ্যাপক লিলি কি তাহলে প্রতিরোধাত্মক মতবাদটা মেনেছেন? দেখো বলছে না, অধ্যাপক লিলি কিন্তু প্রতিরোধাত্মক মতবাদটা কিন্তু মানেনি। লিলির মতে শাস্তিকে দৃষ্টান্তরূপে গ্রহণ করার মধ্যেই এই মতবাদের আসল দুর্বলতা। বলছে আমি যে শাস্তিটা দিচ্ছি এটা একটা দৃষ্টান্ত বা উদাহরণ হিসাবে ব্যবহার করছি, এই বিষয়টাই বলছে দুর্বলতা, এটাই মতবাদের আসল দুর্বলতা। এইভাবে কিন্তু আমি কাউকে ব্যবহার করতে পারি না, শাস্তিকে দৃষ্টান্তরূপে গ্রহণ করা যাবে না, এটা বলছে। অপরাধে গুরুদণ্ড সমর্থিত হয়, যা আমাদের সাধারণ নীতিজ্ঞানের বিরোধী। বলছে মানে ধর আমি কম অপরাধ করেছি তার জন্য আমাকে গুরুদণ্ড দেওয়া উচিত নয়। যেমন ওই যে তার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তার বরটাকে যদি তার ভেতর অন্য রাগ রয়েছে তাকে যদি ভীষণ ভাবে মারে তার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, ওটাতে ভীষণ ভাবে মারাটা ওটা উচিত না। তাই বলছে অপরাধের প্রকৃতি বা গুরুত্ব বিচার করে, মানে কোন ধরনের অপরাধ করেছে সেটাকে বিচার করেই কিন্তু তাকে শাস্তি দিতে হবে। এবং লঘু অপরাধে গুরুদণ্ড নয়, লঘু অপরাধে লঘু মানে কম অপরাধ করেছে তাকে কমই শাস্তি দেবো, অপরকে দেখাবার জন্য তাকে বেশি শাস্তি দেবো এটা না। তার মানে কি হলো, কান্টও কিন্তু এটা মানলো না, লিলিও কিন্তু মানলো না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মানে এটা আমি আগেও পড়িয়েছি যখন বলেছি, মানে এটা খুবই একটা উপযুক্ত উদাহরণ। আমরা স্কুলে যখন পড়তাম একটা পিছন থেকে হল্লা হচ্ছে, ঠিক আছে, হল্লা হচ্ছে, কে করছে বুঝতে পারছে না। আমাদের একজন স্যার ছিলেন যে মানে আমার একজন বান্ধবীকে দিয়ে খুব মারান মানে এত মারা মেরেছে, মানে কি বলবো গোটা ক্লাস স্টপ হয়ে গেছে। তারপর থেকে কিন্তু গোটা মানে ওই স্যার ক্লাসে এলেই সবাই চুপচাপ থাকতো। তাহলে ওটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে, প্রচুর মেরেছে। কিন্তু সেই দিনে কিন্তু আসল রিয়েলিটিটা ছিল যাকে মারা হয়েছে সে কিন্তু গন্ডগোল করেনি, অপরজনেরা গন্ডগোল করেছে, স্যার আইডেন্টিফাই করতে পারেনি কাউকে একজনকে যে খুব মেরেছে। তাহলে এটা কি উচিত হলো? ঠিক আছে, যেই কাজের জন্য মেরেছে সেই কাজটা কিন্তু সফল হলো, মানে ক্লাসের গন্ডগোল করাটা কিন্তু অফ হলো। কিন্তু যেটা করেছে সেটা কি উচিত হলো? যাকে একজন অপরাধ করেছে অপরজনকে মেরেছে এবং অপরজনদেরকে চুপ করানোর জন্য একটা ব্যক্তিকেই প্রচুর মেরেছে, হয়তো 20 ঘা মেরে ফেলেছে, ওটা কিন্তু মারা উচিত হয়নি। এটাই বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি উদাহরণটা এই ডিটারেন্ট থিওরিটা ঠিক যেন সেরকম, যে অপরকে দেখাবার জন্য ভীষণভাবে তাকে মেরে দেওয়া হলো। এবারে দেখো সংশোধনাত্মক মতবাদ কি, এটা যে রিফর্মেটিভ, রিফর্ম করা, রিফর্ম মানে মানে কি পুনরায়, তাহলে যে রিফর্মেটিভ মানে পুনরায় ফর্ম করো, পুনরায় তোমাকে নিজের একটা ভালো জায়গায় নিয়ে এসো, তুমি সংশোধন করো। এটা মনে রাখবে, অনেক সময় মনে হয় পরীক্ষার সময়, এখন মনে হচ্ছে খুব সহজ কিন্তু পরীক্ষার সময় ভুল হয়ে যায়, যে সংশোধনাত্মকটা রিফর্মেটিভ নাকি প্রতিশোধাত্মকটা রিট্রিবিউটিভ, মানে কোনটার ইংলিশ কোনটা, এটা কিন্তু ভুল করে ফেলি। সেটা মনে রাখার জন্য বলছি মানে পুনরায়, সংশোধন মানে কি আমরা পুনরায় একটা সুযোগ পাই, তাহলে এইভাবে মনে রাখবো। আর ডিটারেন্টটা কিভাবে মনে রাখবো, দেখো ডিটারেন্টটাই যে প্রিভেন্টিভ, মানে যেটা প্রিভেন্টিভ সেটাই ডিটারেন্ট। এটার জন্য মনে রাখার কৌশল হলো প্রিডি, মানে প্রতিশোধাত্মক কি হলো,
ওটা তো মনেই থাকবে, প্রতিশোধ করা, প্রতিরোধ করা মানে থামানো। প্রতিরোধ মানে কি, না থামাই, মানে যাতে না হয় আর কাজটা প্রতিরোধ করার চেষ্টা করি, অপরজন যাতে না করে, তাহলে এটা হচ্ছে ওইভাবে মনে রাখবো প্রতিরোধ। আর এইদিকে ইংলিশটা মনে রাখা হচ্ছে প্রিডি, মানে যেটা প্রিভেন্টিভ সেটাই ডিটারেন্ট, তাহলে হলো প্রিডি। আর রিফর্ম মানে পুনরায় সুযোগ দেওয়া, সেটা হচ্ছে রিফর্মেটিভ। রিফর্মেটিভটা হচ্ছে একটু সহজ, মানে বলছে হ্যাঁ শাস্তি দিবে, ঠিক আছে, শাস্তি দিবার থাকলে শাস্তি তুমি দাও, কিন্তু শাস্তি যে যেমন করেছে তাকে সেরকমই শাস্তি দাও, এবং অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট। কোনটা ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এটা সংশোধনাত্মক যারা, তারা কিন্তু এটা মানবে না। সংশোধনাত্মক মতবাদী একজনের নাম বলো, সেটা হচ্ছে গান্ধীজি। গান্ধীজি কিন্তু মৃত্যুদণ্ডকে মানে না। সাম্প্রতিক বলছে অপরাধ সংক্রান্ত সমাজ বিজ্ঞান, মানে তারা কারা মানছে, স্পেশালি যেমন ক্রিমিনাল সোশিওলজিস্ট যারা, তারা বলবে, ক্রিমিনাল অ্যান্থ্রোপোলজিস্ট যারা, ফ্রয়েড যেমন মনসমীক্ষক ফ্রয়েড, এরা কিন্তু সংশোধনাত্মক মতবাদকে স্বীকার করেছে। সংশোধনাত্মক মতবাদের এই যে মতগুলো দেখো, আমি এখানে লেখা আছে 3টে করে, কিন্তু আমি এগুলো অলরেডি বলে ফেলেছি। দেখো বলছে প্রতিকূল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশের জন্যই মানুষ অপরাধ করে, তার জন্য পরিবেশটাকে ঠিক করো, সমাজটাকে ঠিক করো, অর্থনৈতিক বন্টনটা ঠিকঠাক করো, তাহলে বৈষম্য, দুর্নীতি এগুলো দূর হবে, তখন অপরাধও কমে যাবে। দেন ও যে অপরাধ সংক্রান্ত নৃতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিকদের অভিমত কি বলছে, এটা একটা মানসিক রোগ হলে যেমন আমরা শাস্তি না দিয়ে তাকে চিকিৎসা করি, তাকে সুস্থ করার কথা ভাবি। ধরো আমার মাথা যন্ত্রণা হচ্ছে ভীষণ, আমি কান্নাকাটি করছি ঘরেতে, মাকে বলছি আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমার কিচ্ছু ভালো লাগছে, তাহলে মাকে আমাকে মারবে, খুব মারবে না, তাকে ওষুধ দেবে বা যাতে সেটা কমে তার ব্যবস্থা করবে। তো মনস্তাত্ত্বিকরা সেটাই বলছে যে তাকে চিকিৎসা করতে হবে শাস্তি না দিয়ে। আর মনসমীক্ষক ফ্রয়েড বলেছে এটা জন্মগত অপরাধ, এবং তার সাথে এটাও বলেছে এটা হচ্ছে যৌন প্রবণতার জন্য এটা হয়, এই কথাটাও বলেছে। এবং বলছে অপরাধ স্বেচ্ছাকৃত কর্ম যদি না হয় তাকে শাস্তি দেওয়া যাবে না, এবং স্বেচ্ছাকৃত যদি হয় তাহলে যে যেমন কর্ম যতটা করেছে ততটা সেইভাবেই শাস্তি দাও, এবং যতটা পারবে কম দাও, এবং তাকে একটা ভালো ভাবে পরিবেশ দাও, এবং তাকে চিকিৎসা করার জন্য তাকে চিকিৎসা করাও যদি তার একটা রোগ হয় জন্মগত ভাবে। এই কথাগুলো বলছে। যে অপরাধীর চরিত্র সংশোধন করার জন্য ক্ষেত্রবিশেষ শিক্ষাদান, চিকিৎসা, দয়া, দাক্ষিণ্য প্রয়োজনীয়, সেই সঙ্গে শাস্তিরও প্রয়োজন আছে, তবে খুব ছোট করে। দেখো সার কথাটা কি, সংশোধনাত্মক মতবাদের প্রথম যে এই প্রধান যে সার কথা, সেটা হচ্ছে অপরাধীর শাস্তির প্রয়োজনীয়তাকে অস্বীকার করেন না তারা, বলছে অস্বীকার করছি না, তবে যে শাস্তির কথা বলছে সেটা হচ্ছে লঘু শাস্তি, এটা লঘু শাস্তি হবে, কখনোই মৃত্যুদণ্ড তারা মানবে না। আর সংশোধনাত্মক মতবাদে বলছে যে শাস্তির উদ্দেশ্য হলো অপরাধীর চরিত্রকে সংশোধন করা। এরপরে দেখো প্রতিশোধাত্মক মতবাদটা কি, প্রতিশোধমূলক মতবাদ যেটা, সেটা হচ্ছে রিট্রিবিউটিভ থিওরি। এটা হচ্ছে চোখের বদলে চোখ, প্রথমে আনিসা বললো যে এই মতবাদ অনুসারে শাস্তির উদ্দেশ্য কি অপরাধীকে প্রত্যাঘাত করা, অপরাধীর দুষ্কর্মের বোঝা তারই মাথায় চাপিয়ে দেওয়া, মানে তুমি যদি আমার মাথায় 1 কেজি চাপিয়ে দাও, আমিও তোমার মাথায় 1 কেজি চাপিয়ে দেবো, পারলে 2 কেজি চাপিয়ে দেবো, তবু কম চাপাবো না, এটা হচ্ছে এদের উদ্দেশ্য। দুষ্কর্মের জন্য কেবল অপরের অকল্যাণ হয়নি, নিজেরও হয়েছে, তাই এটা হচ্ছে ম্যানুয়াল এথিক্স ম্যাকেনজির এই লাইনটা নেওয়া হয়েছে। দ্য এম অফ পানিশমেন্ট ইজ টু অ্যালাউ এ ম্যানস ডিড টু রিটার্ন অন হিজ হেড, দ্যাট ইজ টু মেক ইট অ্যাপিয়ারেন্ট দ্যাট দ্য ইভিলস টু আদার্স বাট ইভিলস ইন হুইচ হি ইজ হিমসেলফ ইনভলভ, যে যতটা করেছে তাকে ততটা দেওয়া, এটা ওই কথাটা ইংলিশ এখানে বলা আছে। নৈতিক ও সামাজিক নিয়ম ভঙ্গ করে অপরাধী যে পরিমাণ ক্ষতি করেছে অপরাধীকেও সেই পরিমাণ, এই কথাটা মনে রাখবে, সেই পরিমাণ, যে পরিমাণ ক্ষতি করেছে সেই পরিমাণ ক্ষতি তাকেও স্বীকার করতে হবে। এরা কিন্তু প্রতিশোধ নিতে চায়, তারা এই কথাটা বলে। একটা উদাহরণ দিয়ে এটা মানে এখন বর্তমানে যেহেতু যখন যে কাল চলছে সেই কালের উদাহরণগুলো দিলে মনে থাকবে। আমি দেখেছি একটা রিল, একটা মেয়ে একটা তার ছোট্ট বাচ্চাকে বলছে দেখ ওই বাড়ির ওইখানে হচ্ছে ওর একটা বাচ্চা বেটি হয়েছে, ঠিক আছে, ও আমার এক্স ছিল, ওর বেটিকে তুইও ফ্রেন্ডশিপ করবি, তারপরে তুই বলে দে ফ্রেন্ডশিপ করার পরে যখনই বিয়ের কথা বলবে তখন বলবি আমার বাড়ির লোক মানছে না, মানে ও বলেছিল যে আমার বাড়ির লোক মানছে না, আমাকে মানে প্রত্যাখ্যাত করেছিল, আমাকে গ্রহণ করেনি, অতএব তুইও কিন্তু ওর বেটির সাথে প্রেম কর আর ওর বেটিকে বলবি আমার বাড়ির লোক মানছে না, মানে প্রতিশোধ নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ওই ধরনের। আর চোখের বদলে চোখ, একদম দাঁতের বদলে দাঁত, এই হচ্ছে এই সূত্রের হচ্ছে মূল কথা।
আর এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রতিশোধমূলক মতবাদের হচ্ছে দুটি রূপ, ও একটা কি কঠোর মতবাদ এবং লঘু মতবাদ। তাহলে এই যে কঠোর প্রতিশোধের দুটো রূপ, তাহলে কি কঠোর মতবাদটা তাহলে কি, কঠোর মতবাদটা হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডটা তো মানছে, এবং কিভাবে মানছে দেখো, বলছে কি যে কাজটা করছে, মানে কঠোর মতবাদে কি বলছে, যে অপরাধ করেছে সে স্ত্রী না সে পুরুষ, না সে ছোট না বড়, সে শারীরিকভাবে সুস্থ কি সুস্থ নয়, এই সব কোনো কিছু দেখবে না, কোনো কিছু বিচার না করে যে পরিমাণ সে অপরাধ করেছে সেই পরিমাণ তাকে শাস্তি দেওয়া, সেটা হচ্ছে কঠোর মতবাদ, রিগোরিস্টিক ফর্মে। আর যেটা হচ্ছে লঘু মতবাদ, মডিফাইড যেটা ফর্ম, সেটা কি বলছে, অপরাধীর তো শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, কিন্তু সে কোন অবস্থায় করেছে সেটা দেখতে হবে। যদি একটা নাবালক বাচ্চা কাউকে খুন করে দেয়, তাকে সেই মুহূর্তে কিন্তু মৃত্যুদণ্ড আমরা ফাঁসি দিতে পারি না, তাকে দরকার পড়লে জেলে রাখবো 18 বছর 20 বছর বোঝার পর্যন্ত, তারপরে দেখা যাবে। মানে লঘু মতবাদ আর কি সময় পরিস্থিতি, তার বয়স, লিঙ্গ, রোগ আছে কিনা, স্বাস্থ্য, শিক্ষা দীক্ষা এইসব দেখে বিচার করে। এবারে দেখো এখানে আবার বলেছে অনেকে কিন্তু এই যে শোধমূলক যে মতবাদটা, প্রতিশোধাত্মক সেই মতবাদটাকে খ্রিস্ট ধর্মের বিরোধী বলেছে। তাহলে একটা কথা কি জানা গেল, যে খ্রিস্ট ধর্ম কিন্তু এই প্রতিশোধমূলক যে মতবাদটাকে স্বীকার করছে না। এটার মানে কি, যে খ্রিস্ট ধর্ম বিরোধী মতবাদ, তাহলে খ্রিস্ট ধর্মরাও এই প্রতিশোধটাকে মানছে না, প্রতিশোধাত্মক মতবাদটাকে মানছে না। শাস্তি সম্পর্কে হেগেলের মতবাদ কি, প্রতিশোধমূলক মতবাদ। হেগেল কিন্তু প্রতিশোধমূলক মতবাদকে স্বীকার করেছে, বলছে শাস্তি হলো, হেগেলের মতে কি, শাস্তি হচ্ছে অপরাধীর প্রাপ্য বিষয়, হলো অপরাধীর পুরস্কার, মানে তার সে যে কাজটা করেছে অপরাধটা, তাকে শাস্তিটা হচ্ছে তার পুরস্কার, তাকে পুরস্কার দিতেই হবে, কোনো কর্মের তো তাকে পুরস্কার দেওয়া উচিত, সেটা হেগেল বলবে। অ্যারিস্টটলও বলছে এটা হচ্ছে নীতিমূলক পুরস্কার, বলছে অবশ্যই এটা পুরস্কার এবং তাকে পুরস্কার দেওয়া উচিত যে কাজটা করেছে। সেই পুরস্কারটা কি, সেটা হচ্ছে নেগেটিভ রেওয়ার্ড বা তোমার নীতিমূলক পুরস্কার। আমার কথা শোনা যাচ্ছে? তোমরা সবাই চুপ আছো, কেউ কিছু বলছো না। শোনা যাচ্ছে। আচ্ছা, কারো কিছু সমস্যা হলে অবশ্যই থামিয়ে বলবে। এরপরে আচ্ছা, মানুষের সুকর্ম যেমন পুরস্কৃত হয়, মানুষের দুষ্কর্মও তেমনি পুরস্কৃত হয়। দুষ্কর্মের পুরস্কার নীতিমূলক এবং শাস্তি, বাইবেলের শাস্তিকে অপরাধীর পারিশ্রমিক রূপে উল্লেখ করে বলা হয়েছে পাপের পুরস্কার মৃত্যু। তাহলে এটা কি হলো, খ্রিস্ট ধর্ম তো বাইবেলেরই। তাহলে এখানে আবার বলছে যে এখানে একটু কন্ট্রাডিক্টরি দু একটা বই রয়েছে, মানে আমি কি করে বলবো, তবে খ্রিস্ট ধর্ম কি মেনেছে? অনেকে মতবাদের বিরুদ্ধে আপত্তি করে বলেন মতবাদটি মানবতা বিরোধী এবং খ্রিস্ট ধর্ম বিরোধী। খ্রিস্টান ধর্মরা একদম ডিরেক্টলি শাস্তিটাকে কিন্তু তারা মানে, যদি আমরা বলি ধরো যে যীশু খ্রিস্টকে কিভাবে মারা হয়েছিল বলো তো? ক্রুশবিদ্ধ করে। আচ্ছা, যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্ট কি বলেছিল তখন সেই মুহূর্তে? আমি তো বলতে পারছি না। হ্যাঁ, মানে ভগবানের কাছে বা আল্লাহর কাছে এরা বলেছিল যে এরা হচ্ছে কিছু জানে না, এরা কি কাজ করছে এরা জানে না, এদেরকে ক্ষমা করে দিও, এই কথাটা কিন্তু বলেছিল। তার মানে কি, মানে যীশু খ্রিস্টকে কেন্দ্র করেই তো খ্রিস্ট ধর্ম। তাহলে সে যখন মানছে না, অতএব সে শাস্তির পানিশমেন্ট মানে এই প্রতিশোধটাকে মানছে, এটা আমি স্বীকার করবো না। এটা কোথা মানে এই লাইনটা কোথা থেকে নিয়েছে আমি জানি না, এটাকে ভালো করে দেখবো। দুষ্কর্মের পুরস্কার নীতিমূলক, ঠিক আছে নিতে হবে, এটা অ্যারিস্টটল বলছে, কিন্তু বাইবেলের আচ্ছা বুঝলাম, এটা যে অ্যারিস্টটল নিজের মতটা এইভাবে লাইন তুলে কোথা থেকে দিচ্ছে, ঠিক আছে, হয়তো কোথায় কোন অর্থে, ধরো অনেক কিছু আমরা কথা বলি কিন্তু কোন অর্থে ইউজ হচ্ছে সেটাকে ভাবতে হবে। কিন্তু একটু আগে বললাম না সংশোধনাগার মানে কিন্তু জেল অ্যাকচুয়ালি, কিন্তু এখানে সংশোধনাগার বলতে একেবারে যে জেলে, আমরা জেল অর্থে কি ভাবি, সেখানে একটা কষ্টদায়ক ভাবে থাকা, নাকি আমরা কি ভাবি জেল মানে যে জেলে থাকে সে ভালো থাকে, আমরা ভাবি না। কিন্তু এখানে কিন্তু সংশোধনাগার মানে সেখানে ভালো করে রেখে তাকে শিক্ষা দীক্ষা দেওয়ার কথা সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এখানেও বলতে চাইছে অ্যারিস্টটল অ্যাকচুয়ালি এইটুকু মনে রাখবে, অ্যারিস্টটল বলেছে যে শাস্তিটাকে পুরস্কার এবং নীতিমূলক পুরস্কার সেটা মানতে হবে। যদি সে দুষ্কর্ম করে তার পুরস্কার কিন্তু সেই দুষ্কর্মের পুরস্কার তাকে সেটা পেতেই হবে, তার জন্য সেটা যদি মৃত্যু হয় মৃত্যু পর্যন্ত নিতে হবে। এটা কিন্তু অ্যারিস্টটল মেনেছে, মানে অ্যারিস্টটল ক্যাপিটাল পানিশমেন্ট মেনেছে, হেগেল ক্যাপিটাল পানিশমেন্ট মেনেছে। ক্যাপিটাল পানিশমেন্ট কি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আর কান্ট কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট মানেনি, লিলি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট মানেনি, এগুলো মনে রাখবে। সমাজের কল্যাণমূলক নিয়মগুলি লঙ্ঘন করলে মানুষকে আবার সেই বর্বর, আচ্ছা এখানে বলা হচ্ছে
হবসও কিন্তু কিন্তু ইয়ে করছে। ক্যাপিটাল বলতে শুধু মৃত্যুদণ্ডকেই বুঝিয়েছে নাকি ওই যে সশ্রম কারাদণ্ড এইসব গুলো বুঝিয়েছে? অনেক ধরনের রয়েছে, মানে মানে ক্যাপিটাল পানিশমেন্ট অনেকদিন হ্যাঁ 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 অনেকগুলো হবে, মানে বড় ধরনের একদম যেটা শাস্তি, মানে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি একদম হাইয়েস্ট লেভেল, কি একটা মানুষকে যদি শাস্তি দেয় হাইয়েস্ট লেভেল তো মৃত্যু, তো ওটা অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্টের পড়ছে। এবারে ক্যাপিটাল পানিশমেন্টে হচ্ছে একদম মানে বড় ধরনের যে শাস্তিগুলো আর কি, সেই শাস্তিগুলোকে বোঝাতে চাইছে। তার মধ্যে একটা মৃত্যু, ওই জন্য বারবার মৃত্যুদণ্ডের কথা বলছি। তাহলে সমাজের আর এতটা ডিটেলসে নেটের কোশ্চেন এতটা বা আমাদের পরীক্ষার কোশ্চেন অতটা ডিটেলসে গিয়ে পড়বে না। ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যু এবং কোশ্চেনটা কোন অর্থে পড়েছে সেই কোশ্চেনটাকে দেখে বিচার করে উত্তর করতে হবে। এবারে যদি দেখা হয় যে সে এরকম রাখা হয় না যে যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে জেলে একটা কঠিন ভাবে শাস্তিতে রাখা হচ্ছে, সেটাকেও ক্যাপিটাল পানিশমেন্টের মধ্যে আনবো। যে সমাজের, এবার দেখো এটা যে সমাজের চিত্র অঙ্কন করতে গিয়ে হবস বলেছে, হবসের কিন্তু এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ঘৃণ্য বর্বর এবং ক্ষণস্থায়ী, মানে আগে যেটা সমাজটা ছিল বলছে আমরা যদি সমাজের এই কল্যাণমূলক নিয়মগুলো, মানে সমাজের যে নিয়মগুলো সেগুলো যদি মেনে না চলি তাহলে আমাদের কিন্তু সেই পুরনো বর্বর যুগে ফিরে যেতে হবে। তা হচ্ছে প্রতিশোধমূলক মতবাদের সার কথা কি, সমাজ বা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা সুরক্ষার জন্য নৈতিক এবং সামাজিক নিয়মের মর্যাদা রক্ষার জন্য অপরাধীকে শাস্তি অবশ্যই দিতে হবে। সমাজে বসবাস করতে হলে, সমাজের কল্যাণ করতে গেলে তাকে শাস্তিটা দিতেই হবে। এবং তাহলে এখানে বলা যেতে পারে হবসও কিন্তু ওই পানিশমেন্টের কথা স্বীকার করছে। তাই বলছে আমরা যদি সেই নিয়মগুলো না মানি, রাষ্ট্রের নিয়মগুলো না মেনে চলি এবং তাকে যদি বলি যে রোগ বলে ছেড়ে দিই, শাস্তি না দিই, তাহলে তো সেই বর্বর যুগে পুরানো যুগে ফিরে যাব, মানুষ মানুষকে খাবে। তাই বলছে সুসংবদ্ধ সমাজে বসবাসের জন্য নিয়ম মেনে চলতে হবে এবং না চললে তাকে শাস্তিও দিতে হবে। আর এখানে যে প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য বলছে, ইজ ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিফিয়েবল, মানে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টকে কি জাস্টিস করা যায়, এটা কি মানে সাহি, মানে এটা কি সঠিক কি সঠিক না, এটা এবারে তিনটে মতবাদে দেখবো, মানে হচ্ছে প্রতিরোধমূলক মতবাদ, প্রতিশোধমূলক মতবাদ আর কোনটা প্রতিরোধমূলক। তাহলে এই তিনটের মধ্যে যদি বলা হয় তাহলে আমি এবারে প্রশ্নটা করব তোমাদেরকে, উত্তর অলরেডি আমি বলেই দিয়েছি এর নিচে যেটা রয়েছে। এখানে বলবো যে প্রতিরোধমূলক মতবাদ এরা কি ক্যাপিটাল পানিশমেন্ট স্বীকার করেছে কি করেনি, কে বলবে? করেছে। প্রতিরোধ মানে কি, ইংলিশটা কি? প্রিভেন্টিভ অ্যান্ড মানে প্রিভেন্টিভ অর ডিটারমাইন। ডিটারেন্ট মানে হচ্ছে প্রিডি, এরকম করে মনে রাখবে, প্রতিরোধ প্রিডি। আচ্ছা, প্রতিশোধ যারা করবে তারা কি ডিটারেন্ট এই ক্যাপিটাল পানিশমেন্ট মেনেছে? না, প্রতিশোধ নেব, তুমি মেরেছো তোমাকেও আমি মেরে হ্যাঁ, ফেলবো, প্রতিশোধটা মেনেছে, প্রতিশোধ, হ্যাঁ। তাহলে প্রতিশোধের ইংলিশটা কি? রিট্রিবিউটিভ। একদম। আচ্ছা, আর একটা রইলো কি সংশোধনাত্মক মতবাদ। সংশোধনাত্মক মতবাদটা ওরা কি ক্যাপিটাল পানিশমেন্ট মেনেছে? না, ওরা ক্যাপিটাল না, এরা মানে একদম। এই তিনটে কথা মনে রাখতে হবে, কারা মেনেছে কারা মানেনি। আচ্ছা, লঘু পাপে গুরু শাস্তি, এটা কাদের কথা? প্রিভেন্টিভ প্রিডি, একদম এরকম করে মনে রাখতে হবে, প্রিডি। এগুলো পরীক্ষা, এই কথাগুলো এখন হয়তো হাসি লাগবে কিন্তু এগুলো পরীক্ষায় কিন্তু খুব মনে পড়ে। এরপরে আর কি বলবো, ঘোড়া চুরির জন্য তোমাকে শাস্তি দিচ্ছে না, আর যাতে অন্য কেউ ঘোড়া চুরি না করে তার জন্য তোমাকে শাস্তি দিচ্ছে, এটা কাদের কথা? এটা পিডিদের কথা। একদম প্রেডিদের কথা হয়ে গেল। আচ্ছা, কোন ধরনের কর্মের আমরা নৈতিকতা বিচার করি? আচ্ছা, বিড়ি খাওয়া, মদ খাওয়া এগুলো ঐচ্ছিক কর্ম না অনৈচ্ছিক কর্ম? ঐচ্ছিক কর্ম। কেন ঐচ্ছিক? আচ্ছা আচ্ছা, যদি কারণ এগুলো মানে আমাদের করি না করি আমাদের ইচ্ছার মধ্যে পড়ছে, আমরা করতেও পারি আবার নাও করতে পারি। যারা খায় তারা বলে বিড়ি খাওয়া কন্ট্রোল বা করতে মদ পারি খাওয়া না। এগুলো হ্যাঁ কর্ম, হ্যাঁ এগুলো নিজের ইচ্ছা মতো, নিজের কি নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করছে এগুলো।
একদম। অ্যাকচুয়ালি যদি বলা হয় যারা বিড়ি খায় বা মদ খায় তারা কি বলে এটা আমাদের ইচ্ছের মধ্যে নেই, আমরা দেখে থাকতে পারি না, এরকম বলে না যে ওটা আমাদের ইচ্ছেই হয় না, আমাদের মানে বাধ্য হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি বলতে যাই অনিচ্ছিক ক্রিয়া। ম্যাম তখন কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, হ্যাঁ, মানে সেটা তখন একদম একদম। কারণ আমরা যে শুরুটা করেছি নিজের ইচ্ছাই তো করেছি না। আচ্ছা যদি বলা হয় যারা আর্মি জব করছে তাদের যে ওই জবটা নেওয়াটা ওটা ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়বো না অনৈচ্ছিক ক্রিয়া, মানে তাদেরকে যে কাজগুলো করতে হয় তাদেরকে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু কাজ করানো হয়, ওটা কি ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়বো, মানে ওই যে জবটা ওটা কি ঐচ্ছিক না অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে দেবো আমরা? ঐচ্ছিক এটা ক্রিয়ার ঐচ্ছিক মধ্যে। কর্মের মধ্যেই পড়বে। একদম, কারণ সেটা কারণ হ্যাঁ স্ব ইচ্ছাই জবটা গ্রহণ করেছে, তাকে তো মেরে ধরে জব গ্রহণ করানো হয়নি, সে সবকিছু কন্ডিশন দেখেই তো আরেকটা সে বিষয় জবটা হচ্ছে নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আর্মিদেরকে যে জবটা দেওয়া হচ্ছে তার জন্য তো মানে টাকাও দেওয়া হচ্ছে না, সেই স্বার্থের জন্য সে তার ইচ্ছা মতো গিয়ে সেই জবটা করছে, তার জন্য এটা ইচ্ছা মানে ঐচ্ছিক কর্মই হবে এটা। একদম একদম। কারণ নেটের কোশ্চেন গুলো একটু মানে কঠিন থেকে একটু ঘুরিয়ে যে কোশ্চেন করছে, ওই জন্য বাস্তবিক 2-4-5টা আমরা যদি উদাহরণে এইভাবে মানে বাস্তবের সাথে ভেবে নিই তাহলে কিন্তু কোশ্চেনটা যতই ঘুরিয়ে পড়ুক উত্তরটা দিতে সহজ হয়। হয়ে গেল মোটামুটি যতগুলো এখান থেকে আমি পড়ালাম বা বললাম এর ভেতর থেকেই কোশ্চেন পড়বে, এর বাইরে থেকে কোশ্চেন পড়বে না। যারা কোশ্চেন মানে নেট এক্সাম দিয়েছে তারা বলতে পারবে ভালো। এবারে আমার বাইরে যদি কারো মানে কিছু এক্সট্রা আমাকে যদি কিছু দেওয়ার থাকে যেটা আমার ছাড়া গেছে বা এটা জানা উচিত তোমরা এবারে বলো। আচ্ছা, পাপ আর ওটা কি ক্রাইম, সিন আর ক্রাইম এক না আলাদা? আলাদা। আলাদা। ক্রাইমের জন্য শাস্তি দেওয়া হয় না সিনের জন্য শাস্তি দেওয়া হয়? ক্রাইমের জন্য শাস্তি। হুম, একদম। ক্রাইম আর সিনের এই বাংলাটা কি টার্ম হবে? ক্রাইম মানে হচ্ছে মানে অপরাধ, আর সিন মানে পাপ। অপরাধ। সিন মানে পাপ। যেমন আমি যদি পূজা না করি পাপ, আমি যদি নামাজ না পড়ি পাপ, কিন্তু আমি যদি তুমি বসে আছো তো জানি না আমি উল্টো পাল্টা এইরকম বলে ফেলছি, মানে মাইন্ডে কেউ নিও না, আমি যে ফটাস করে এক চাপড় মেরে দিলাম, এটা কিন্তু অপরাধ বলা যেতে পারে, এবং এটার জন্য আমাকে কিন্তু সরকার শাস্তিও দিবে। যৌন কামনাকে অপরাধের কারণ বলেছে কে? ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড। হুম। আচ্ছা, এমন একটা রোগের নাম বলো যেটাকে সেই সেই ধরনের রোগীকে পানিশ করা হয় না, শাস্তি দেওয়া হয় না। মেন্টালি যারা ডিসেবল তাদেরকেই শুধুমাত্র। মানসিক রোগী। হুম হুম, একদম ঠিক আছে। এখান থেকে যতগুলো কোশ্চেন যত রকম ভাবে আসে মোটামুটি হলো। তো আজকে মনে হয় এটা নিয়ে আর সেরকম আর নতুন কিছু নাই, আমার কাছে তো আর নাই এই মুহূর্তে। তো শেষ করলাম এখানেই, নেক্সট ডে ট্রাই করবো। ম্যাম আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়ায়। ও, আর একটা সিলেবাস কোথায় গেল, ওখানে বের করলাম। হ্যাঁ, এই যে থিওরিজ অফ পানিশমেন্ট, এটা হচ্ছে রিট্রিবিউটিভ প্রিভেন্টিভ, এটা হলো। আর নেক্সট ডে এগুলো চেষ্টা করবো। হেডোনিজমটা হেডোনিজমের উপরে যে ভাগ রয়েছে আরো এগুলো ডিটেলস সব, হেডোনিজমটা কালকে করাবো। কাল বলতে মানে নেক্সট ক্লাস কবে করাবো জানি না, আমি যেদিনে ফাঁকা পাবো সেদিনই ক্লাস করাবো। তোমরা একটু গ্রুপেতে অ্যালার্ট থাকবে। আমি হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা বা 5 ঘন্টা আগে বলে দেবো যে ক্লাস করাচ্ছি। ঠিক আছে, রেখে দিলাম। গুড নাইট সবাইকে। কারো কিছু জানার আছে, প্রশ্ন আছে থাকলে বলতে পারো, মানে ওটা নিয়ে যদি কোনো ডাউট থাকে। বলছি এখান থেকে নেটের জন্য গ্রাজুয়েশনেরই কি সব আছে নাকি এম এরও কিছু টপিক আছে? ও বাবা, গ্রাজুয়েশন তো একটা নর্মাল, এমও অনেক আছে। আমি দেখাচ্ছি সিলেবাসটা, শুধু গ্রাজুয়েশন দিয়ে হবে না, নিউ সিলেবাস অনেক অ্যাড হয়েছে, এবারে আরো অ্যাড হবে। এটা নেটের সিলেবাস। এই যে বেদ, উপনিষদ, চারবাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ 9টা এখানে রয়েছে।
একদম বেদান্ত। বেদান্তে যেমন আমরা শুধু অদ্বৈত গ্র্যাজুয়েশনে বিশিষ্ট দ্বৈত পড়েছি, কিন্তু এখানে দ্বৈত মানে মধ্যের দ্বৈতাদ্বৈত শুদ্ধাদ্বৈত এগুলোকে পড়তে হবে। এবারে প্রি সক্রেটিস থেকে শুরু করে একদম মানে এনসিয়েন্ট থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ক্লাসিক্যাল মানে ওয়েস্টার্ন যেটা রয়েছে। তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ান এথিক্স ইউনিট 3, 10টা ইউনিট আছে। ওয়েস্টার্ন এথিক্সে এটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স শুরু করে চারিদিকে যেটা পড়ালাম সেটা হচ্ছে বিহারের যে স্টেটটা সেখানেও রয়েছে এবং ওয়েস্টার্ন এথিক্সে রয়েছে। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি যেমন স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, মোহাম্মদ ইকবাল, এগুলো অনেকগুলোই রয়েছে। এটা কিন্তু পুরোনোটা, এর সাথে আরো নতুন 2-3টে অ্যাড হয়েছে। না না এটাই নতুনটা। কবি ভীমা বই, তারপর হচ্ছে বল্লভভাই প্যাটেল, মনে হচ্ছে আরো 2-1টা এবারে অ্যাড হয়েছে। স্বামী দয়ানন্দ সরস্বতী ছাড়াও অ্যাড হয়েছে বা এবারে আরো অ্যাড হবে নতুন, মানে বলেই যে সিলেবাস চেঞ্জ হবে মানে কি কিছু আছে ছেড়ে দেবে না, নতুন অ্যাড করে দেবে। হ্যাঁ বলো। বললাম কি কি অ্যাড করেছে কিছু জানো? না আমি ডাউনলোড করা হয়নি, মানে আমার টাইম হয়ে ওঠেনি। এটা আমি দেখবো ডাউনলোড, আমি ওয়েবসাইটে গিয়ে দেখবো। এটা আমার আগে ডাউনলোড ছিল। যেমন এই রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি সিলেবাসটা করে নিও, আমি পাঠিয়ে দেবো। না হলে সিলেবাসটা আছে না নাই তোমাদের কাছে, সবার কাছে? আগেরটা তো আছে, এখন মানে নতুনটা নেই। আচ্ছা নতুন এখন এইবারে যেটা দিয়েছে এখনো পর্যন্ত আপডেট হয়নি, এটা আগের বারটা আপডেটটা, এটা আগের নেটটা। এইটা পর্যন্ত যদি কারো না থাকে বলো, আমি গ্রুপে দিয়ে দেবো। মানে হ্যাঁ এখানে দিয়ে দিবেন। এই যে এখানে মুর, রাসেল, উইটগেনস্টাইন, মানে এখানে আবার কি নেটের এখানে কিন্তু যেটা সিলেবাসে দিয়েছে সেটা তো পড়বে, প্লাস সিলেবাসে নাই এরকম 2-1টা টপিক রয়েছে যেগুলো আবার কিন্তু প্রশ্ন আসে। এখানে অনেক দিয়েছে যেগুলো শুধুমাত্র গ্র্যাজুয়েশনে হবে না, যেমন এগুলো পুরো এমএ পড়তে হয়। এমন রয়েছে এমএ সিলেবাসে কমপ্লিট, এমএ সিলেবাসে হয়নি, সেগুলো পড়তে হবে আমাদেরকে। যেমন সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, এগুলো সব অ্যাড হয়েছে। যদিও এখন গ্র্যাজুয়েশনেও দেখলাম সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি সোশ্যাল দিয়েছে। গ্রাজুয়েশন আছে, স্বরাজ ফরাজ, এই হ্যাঁ হ্যাঁ স্বামী এখন বিবেকানন্দ। আছে, কারণ আমরা যখন পড়েছিলাম তখন ছিল না সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, গ্র্যাজুয়েশনে ছিল না। যেমন এই প্লেটো, লক, হবস, বার্লিন, উইলিয়াম মানে লিবারেলিজম, মার্কসিজম, এই পুরো বিষয়টা এখানটা কিন্তু আমরা গ্র্যাজুয়েশনে পড়িনি এবং এমএ তেও পড়িনি, এখন নেটের জন্য পড়েছে। তারপরে ইউনিট 9-এ তো অনেক মানে কি বলবো, লজিকে যা আছে সব ঢুকিয়ে দিয়েছে, কোনো কিছু বাদ নাই। আই এম কপিকে ফুল একদম এরপর ওপর বুকটার। অ্যাপ্লাইড এথিক্স 10-এর, যেমন ইউনিট 10-এর অ্যাপ্লাইড এথিক্স এর মধ্যে এখন বর্তমানে যা কিছু হচ্ছে একদম ফুল ঢুকিয়ে দিয়েছে, মানে মিডিয়া এথিক্স, লিগাল এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স, কাউন্সিলিং, সবকিছু এখানের মধ্যে রয়েছে 10টা ইউনিট। ভয়ের কিছু নাই, কন্টিনিউ পড়ে গেলে একদম ক্লাস যদি নিয়ম মতো করা হয় আর পড়াশোনা যদি নিয়ম মতো করা হয়, মানে হয়তো কোনোদিন বেশি হবে কোনোদিন কম হবে, কিন্তু মানে পড়বো না 5 দিন, একদিন পড়বো 5 দিন পড়বো না, এটা করা যাবে না। কন্টিনিউ পড়তে হবে, দরকার পড়লে একটু কম হবে, কোনোদিন একটা বেশি হবে, এরকম করে পড়ে গেলে অবশ্যই হয়ে যাবে। মানে আমি পাশের যে একটা জি বলে একটা আছে, ওইটাও কি এখান থেকে মানে মোটামুটি একটা দিন দেখাবেন নাকি ওটা আলাদা জেনারেল ভাবে পেপার, দেখতে সাবজেক্টটাই দেখাবেন? জেনারেল পেপার কোনটা, মানে হ্যাঁ। এ স্টেটের জন্য নাকি সেটের নেটের জন্য? এ স্টেটের এটা রয়েছে, স্টেটের এটা এটা হ্যাঁ এটা না, পড়িয়ে দেবো। জেনারেল পেপারে যে জেনারেল রিসার্চ, পেপার, হ্যাঁ না জেনারেল পেপার টিচিং পড়িয়ে দেবো। 10 অ্যাপটিটিউড। না 10 ইউনিট তো ওটাও পড়িয়ে দেবো, হ্যাঁ ওটাও পড়াবো। হুম। এখন 2 মাস একটু ডিসকন্টিনিউটি হবে, মানে আমার অন্য আরো ব্যাচও আছে, তার সাথে আমার পিএইচডির একটু কাজটা মানে চাপ রয়েছে 2 মাস, তারপরে একটু ফ্রি হয়ে যাব, তখন প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন একটু এদিক ওদিক হবে, যখন যখন টাইম পাবো আপনার তখনই নিয়ে নেবো।